দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। দর্শক, 1999 সালে শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এক্সিম ব্যাংক। বিগত 25 বছরের এই যাত্রায় নানান চড়াই উতরাই পরিস্থিতি পেরিয়ে ব্যাংকটি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে এক্সিম ব্যাংকটিকে নতুন করে আর জনগণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। মোটামুটি সবাই এই ব্যাংকটির নাম এক নামেই চেনে জানে। কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ে ব্যাংকটি নানাভাবে কিছুটা যে ব্যাংক খাতের উপর যে দুর্বস্থা তৈরি হয় দেশের ব্যাংক খাতের, এবং সেই দুর্বস্থার যে প্রভাব দেশের বিভিন্ন ব্যাংকের উপর পড়েছিল, তার একটি প্রভাব আসলে এক্সিম ব্যাংকের উপরেও পড়েছিল। কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটি আবার নতুন করে যাত্রা শুরু করেছে, এবং সেই যাত্রাটি আসলে কতটা ব্যাংকটি এগিয়ে যাচ্ছে এবং কিভাবে ব্যাংকটি আরও নতুন করে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করছে এবং গ্রাহকদের কাছে নতুন নতুন সেবা নিয়ে যাচ্ছে, সেই বদলে যাওয়ার গল্পটি আমরা আসলে আজকে তুলে ধরবো আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্বপন। জনাব স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এটিএন নিউজকে। আপনার কাছে আসলে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো এর আগে ব্যাংকটির পরিচালক ছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আপনি এখন ব্যাংকটির চেয়ারম্যান। এই যে যখন আপনি পরিচালক ছিলেন তখন ব্যাংকটির একরকম অবস্থা ছিল, যখন আপনি চেয়ারম্যান হলেন তখন সম্পূর্ণ একটি পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ব্যাংকটির চেয়ারম্যান হলেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে, যখন পরিচালক ছিলেন তখন এক রকমের চ্যালেঞ্জ ছিল, এখন চেয়ারম্যান হওয়ার পর চ্যালেঞ্জটা আসলে কতখানি বদলে গেছে, বা এখন আপনি কি চ্যালেঞ্জ অনুভব করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। গত 1999 ব্যাংকটা চালু হয়, তখন থেকে 2009 পর্যন্ত আমরা কোনো চেঞ্জ তেমন ফিল করি নাই। একসময় কিন্তু এক্সিম ব্যাংক 2005, 6, 7, 8, 9, আজকে বাংলাদেশের যতগুলি ব্যাংক ছিল তার মধ্যে 4-5 নম্বর একটা ব্যাংক ছিল প্রাইভেট ব্যাংকের মধ্যে। তারপরে প্রেক্ষাপরিবর্তে রাষ্ট্রের পরিবর্তনের সাথে সাথে মানুষের পরিবর্তনের সাথে সাথে কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা গত 16-17 বছরে অনেক চেঞ্জ হয়েছে, সারা দেশেই চেঞ্জ হয়েছে। এক্সিম ব্যাংক সহ অনেক ব্যাংকে হয়ে গেছে, এটাই স্বাভাবিক। বাট আফটার দ্যাট গত আগস্টের পরে, যখন আগস্টের 29 তারিখে গভর্নর সাহেব আমাদের দায়িত্ব দিল, দায়িত্ব নেওয়ার পর আমরা অনেক প্রবলেম ফেস করছি, নো ডাউট। আল্লাহর অশেষ রহমতে গত 3-4 মাসে আমরা যা প্রবলেম ফেস করেছি, আমরা গ্রাহকদের সাথে সমাবেশ করেছি, গ্রাহকদের সাথে কথা বলেছি, আমরা পার্সন টু পার্সন কথা বলেছি, আমরা ব্যাংকের প্রতিদিনই এমডি সাহেব থেকে আরম্ভ করে সবাই রাত 8-9টা পর্যন্ত কাজ করছে। এখন একটু কম লাগে, প্রথম কিছুদিন অনেক কাজ করেছে। করতে করতে আমাদের যে প্রবলেমগুলি ছিল সেই প্রবলেমগুলি আমরা 90% ওভারকাম করে এসেছি। আপনি কিন্তু একটা কথা বললেন একটু আগে যে 99 থেকে এত বছরে এক্সিম ব্যাংক কিন্তু সারা দেশে প্রচার প্রসার হয়ে গেছে, নামটা কিন্তু সবাই জেনেছে। আমাদের যে কতগুলি অ্যাক্টিভিটিজ আছে, সিআরএস অ্যাক্টিভিটিজ, আমরা যে বিভিন্ন ডোনেশন, আপনার স্টুডেন্টদের আপনার কী বলে, এই যে বিভিন্ন রকমের ব্যাংকিং সেবা দেই, স্টুডেন্টদের ভালো ভালো স্টুডেন্টদের আমরা মান্থলি বৃত্তি দেই। তারপর আপনার এই যে শীতের সময় আমরা একটা দিই, বন্যার সময় এক্সিম ব্যাংক, এটা সব নানান রকম ছিল। সোশ্যাল রেসপন্সিবিলিটির কারণে এক্সিম ব্যাংকের বিশাল ব্যাপকতা, এবং এই জিনিসটা কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় আপনি যদি গত 20 বছরের হিসাব নেন, 25 বছরের হিসাব নেন, আপনি দেখবেন এক্সিম ব্যাংক অন্যদের তুলনায় অনেক অনেক বেশি মানুষের দ্বার প্রান্তে ছিল। সো সেই জিনিসটা মানুষ কিন্তু ভুলে নাই। একটা প্রবলেম হয়ে গেছে, সেটা আমরা গ্রাহক সমাবেশ করেছি, মানুষ কিন্তু এখন অসম্ভব আত্মবিশ্বাসে ফিরে এসেছে। আপনি দেখেন আমরা কয়েকটা ব্রাঞ্চ উদ্বোধন করেছি এই গত 2 মাসে। এক্সিম ব্যাংক আপনারা বরং আরও শাখা বিস্তৃত করছেন, আরও শাখা খুলছেন। তো এই কনফিডেন্সটা আপনারা কিভাবে পেলেন, কিংবা এই সাহসটা আপনারা কিভাবে নিচ্ছেন? বিগত 25 বছরের মধ্যে আমাদের কিন্তু ভালো কনফিডেন্স ছিল মানুষের প্রতি, মানুষেরও কনফিডেন্স ছিল এক্সিম ব্যাংকের প্রতি। সেই কনফিডেন্স থেকেই আমরা কিন্তু 3টা ব্রাঞ্চ উদ্বোধন করেছি। মিরপুর ডিএইচএসে একটা, প্রচুর মানুষ এসছে। ওই একদিনে আমাদের এখানে প্রায় 15 কোটি টাকার ডিপোজিট হয়েছে।
এরপরে বরিশালে এমডি সাহেব গিয়ে উদ্বোধন করলো, বরিশাল এটা সেই একটু ইন্টিরিয়ারে বরগুনা, ওইখানেও কিন্তু আমাদের প্রায় 4 কোটি টাকা, বরগুনার মতো একটা জায়গা 3 থেকে 4 কোটি টাকা ডিপোজিট হওয়া ইজ নট ফান। তাহলে কি এটা মানুষের কিন্তু আস্থার কারণে হয়েছে। গত 10-12 দিন আগে আমাদের মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে একটা ব্রাঞ্চ হতো, ওইখানেও আমাদের প্রায় 4 কোটি টাকায় মানে ডিপোজিট করেছে। এত বাজারে কিন্তু টাকা নাই, তারপরও যে টাকাটা পড়লো, যদি এক্সিম ব্যাংকের এত খারাপ জানতো মানুষ তাহলে কিন্তু এই টাকাটা আসতো না। তো এক্সিম ব্যাংকে মানুষের কিন্তু আস্থা ছিল, আছে, ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে। পরিবর্তিত পরিচালনা পর্ষদের চেঞ্জটাই আসলে এই আস্থাটা ফিরিয়ে এনেছে। এক্স্যাক্টলি। আপনি মানে এখন যে পরিবর্তিত আপনার যে বোর্ড, এরা ব্যাংকের মানে এমডি থেকে সবার সাথে এমনভাবে ওতপ্রোত কাজ করে যে যেখানে যে প্রবলেম, সেই প্রবলেমগুলির সাথে সাথে আমরা সমাধান করার চেষ্টা করি। কিছু প্রবলেম হয়তো 2-4 দিন লাগে, বাট প্রবলেমগুলি সমাধান করার চেষ্টা করি। এই চেষ্টাটা কিন্তু আমাদের আত্মবিশ্বাস থেকে এসেছে এবং গ্রাহক কিন্তু আমাদেরকে ওইভাবে মানে বিশ্বস্ততা গ্রাহকের ওইভাবে আছে এক্সিম ব্যাংকের প্রতি। এক্সিম ব্যাংকের প্রথম 2-3 মাস আমাদের খুব খারাপ ছিল, মানুষের বিশ্বাস আস্তে আস্তে একটু সময় লাগে। একটা জিনিস নষ্ট, একটা জিনিস ভেঙে গেলে কি সাথে সাথে জোড়া লাগাতে পারবেন? এটা সময় লাগবে একটু। আমাদের সেই সময়টা পার হয়ে গেছে ইনশাআল্লাহ। এই মাসে আমরা অনেক ভালো আছি, আমাদের 90% অ্যাভাব প্রবলেম সলভ। আশা করি জানুয়ারি মাসে আমাদের ইনশাআল্লাহ 100% অ্যাভাব প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি যে কথাটি বলছিলেন যে আপনারা নতুন নতুন শাখা করছেন এবং সেখানে ডিপোজিট আপনারা ভালো পাচ্ছেন, তো আমরা তো কিছুদিন আগেও দেখেছি মানে এই পরিবর্তিত পরিস্থিতির পরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আপনারা কি বলবো তারল্য সহায়তা নিয়েছেন, বাংলাদেশ ব্যাংকও আপনাদেরকে দিয়েছে। তো এখন আবার যে নতুন শাখা খুলছেন সেখানেও আপনারা ডিপোজিট ভালো পাচ্ছেন। তো মাঝখানে যে ব্যাংকটির প্রবলেম ছিল, গ্রাহকদেরকে যে আপনারা সময় মতো টাকা ফিরিয়ে দিতে পারছিলেন না, এখন এই যে পজিটিভ যে বিষয়গুলো আপনি তুলে ধরলেন, এর ফলে কি সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা, মানে এখন গ্রাহকরা অনেক গ্রাহকরা এখন টাকা পাচ্ছে। বাট বাংলাদেশ ব্যাংক থেকে বেস্ট প্রবলেম ব্যাংকগুলিকে ভালো ফিনান্স করছে। গভর্নর সাহেব একটা কথা বলছে, আপনারা প্রয়োজনের বাইরে নিয়েন না। যদি আপনি সবাই টাকা তুলতে থাকেন তাহলে তো 2 দিনে ব্যাংকের 30,000-40,000 কোটি টাকা তুলে যাবে, তাহলে তো আর এটা হবে না। আপনারা সবাই এখন গ্রাহকরাও বুঝতে পেরেছে, গ্রাহকরা এখন আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশিরা ছড়ে গেছে। নট অনলি এক্সিম ব্যাংক, সব ব্যাংকেই কিন্তু এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আসছে। এক্সিম ব্যাংক তাদের মধ্যে সব ভালো করছে। আমরা মানুষের দ্বার প্রান্তে চলে গেছি, আমরা মানুষের ডোর টু ডোর মানুষের সাথে কথা বলছি, কাজ করছি, যার জন্য এক্সিম ব্যাংকের এই আস্থাটা মানুষের প্রতি অনেক বেশি ডে বাই ডে ডেভেলপ করতেছে। আর আমরা আগামী কয়েকদিন পরে আরও 2টা ব্রাঞ্চ আমাদের উদ্বোধন হবে, একটা 2,500-এ আর একটা মাধবদীতে সাব ব্রাঞ্চ। আমরা চেষ্টা করবো 25 সালে আরও যতগুলি পারি ব্রাঞ্চ করতে, ডিফারেন্ট জায়গায়, নট ইন ঢাকা মেবি, বাট আউট অফ ঢাকা করতে। কারণ ব্রাঞ্চ যত হবে তত মানুষের দ্বার প্রান্তে যাওয়া যাবে। আর আপনি শুনে খুশি হবেন যে আমাদের কিন্তু এখন খুব ভালো ডিপোজিট রিটার্ন আসতেছে, ডিপোজিট আসছে প্রতিদিনই, কিছু না কিছু হচ্ছে। মাসে আমরা আশা করি 1-1.5 কোটি টাকা ডিপোজিট আসবে ইনশাল্লাহ আগামী মাস থেকে। তো এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ। আপনি তো নিশ্চয়ই জানেন যে বিগত সময়ে আসলে ব্যাংক খাত নিয়ে যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিল সরকার, কিংবা অর্থনীতিতে যদি আমরা সবচেয়ে বড় ক্রাইসিসটা যদি আমরা দেখে থাকি সেটা ব্যাংকিং খাতে আমরা দেখেছি। তো এই ক্রাইসিসের মূল বিষয়টা তো ছিল আসলে সুশাসনের অভাব এবং নামে বেনামে মানে ঋণ নেয়া এবং সেগুলো পাচার করে দেওয়া, এইরকম একটা কালচার ছিল আসলে। এখন যখন আপনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব আপনি যখন নিয়েছেন বা যে বোর্ড পুনর্গঠন হয়ে আপনি এই দায়িত্ব পেয়েছেন, তখন আসলে এই আপনি যে বিষয়গুলো বললেন যে শাখা খোলা প্লাস গ্রাহকদের আস্থা অর্জন করা সব কিছু ঠিক আছে, কিন্তু সুশাসনের দিকটাতে আসলে আপনি কতখানি গুরুত্ব দিচ্ছেন বা এই জায়গাতে আপনার মানে গ্রাহকের আস্থা অর্জনের ক্ষেত্রে আমাদের ব্যাংকে আমরা যে ম্যানেজমেন্টের সাথে কাজ করি, এমডি, ডিএমডি কিংবা সিনিয়র ম্যানেজমেন্ট, আমরা কিন্তু উই আর ওয়ার্কিং ভেরি প্রম্পট অ্যান্ড ভেরি ফ্র্যাঙ্কলি। ওনাদের সাথে আমার বোর্ডের সাথে কথা হলো, আপনারা স্টেট সত্যটা নিয়ে আসেন, উইল ফাইন্ড আউট হোয়াট টু ডু, হাউ টু ডু। যদি ওনারা লুকায় রাখে তাহলে কিন্তু সত্যটা বের করা যাবে না। তো ওনারাও এতদিনে বুঝতে পারছে আসলে সত্য জিনিসটা না আনলে ব্যাংকটাকে আগানো যাবে না। ওনারা এখন
করতেছে এবং আমরা প্রতি সপ্তাহে মিনিমাম 8 থেকে 10-12 জন বড় বড় পার্টির সাথে বসতেছি। আজকে একটু আগে 2টা পার্টির সাথে বসছি, তাদের বড় বড় লোন কিভাবে তারা সলভ করবে। তো উনি কথা দিয়ে গেছেন, একটা মানে মানে শিডিউল করে গেছেন, দেখা যাক, আমি আশা করি উনি করবেন। তো এরকম যদি সবাই একটু সচেতন হয় তাহলে কিন্তু সবগুলি ব্যাংক, আমি না শুধু এক্সিম ব্যাংক না শুধু, সবগুলি ব্যাংক, আসলে ব্যাংক ছাড়া কিন্তু ব্যবসা কেউ করতে পারবে না, আর ব্যবসায়ীরও ব্যাংক লাগবে। তো মানুষ আসলে বুঝতেছে না এটা, মানুষ মনে করে ব্যাংকের টাকা নিলে আর দিতে হবে না, কিন্তু আমরা এই কাজটা করে কি করতেছি, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা রাস্তায় বসিয়ে ফেলতেছি। কথা বলছে না, আমি আজকে ব্যাংকে থেকে টাকা নিলাম, কী হবে, আমার ছেলে মেয়ে আর ব্যাংকে ব্যবসা করতে পারবে না, তো আমার ছেলে মেয়ে রাস্তায় বসে যাবে। আপনি করেন। আর এই জিনিসটা আসলে সবাইকে বুঝতে হবে, না বুঝলে প্রবলেম আমাদের অদূর ভবিষ্যতের জন্য। এই জন্য আমরা ওই ভদ্রলোকদের বোঝাচ্ছি যে ভাই, আপনার জেনারেশনকে ঠিক করার জন্য, আপনার ছেলে মেয়ে যদি বিদেশেও চলে যায়, ভাই আপনি তো বোনের ছেলে, মেয়ের ভাইয়ের ছেলে সবাই আছে, এদের তো এই জেনারেশনটা আপনি করদিন, আমি করদিন, কিন্তু জেনারেশন তো ঠিক হইতে হবে। আর এত বড় একটা প্রলয়ঙ্কারী ঝড়ের পরে যদি আমরা জেনারেশনকে ঠিক করতে হবে, আর জেনারেশন ঠিক হবে না কোনো দিনই না। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই বলবো আর কি, যে নতুন যাত্রা যে আপনারা বলছেন শুরু করেছেন বা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আপনারা আসলে কি নতুনত্ব কর্মপরিকল্পনা আপনারা নিয়েছেন এই ক্ষেত্রে, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে একটু জানবো। তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি এক্সিম ব্যাংকের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে, এবং সেই গল্পের যিনি শুরু করেছেন, আমরা তার কাছ থেকেই সেই গল্পটি শুনছি, যিনি ব্যাংকটির এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, জনাব নজরুল ইসলাম স্বপন। জনাব স্বপন, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জি, আমি বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে এই যে বদলে যাওয়া এক্সিম ব্যাংক কিংবা নতুন যাত্রা এক্সিম ব্যাংকের, সেক্ষেত্রে আপনি নানান পদক্ষেপের কথা বলছিলেন। এখন একটু আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কি কোনো নতুনত্ব আপনারা এনেছেন, কিংবা চিন্তা ভাবনায় কোনো নতুন পরিবর্তন এসছে কিনা? চিন্তা ভাবনা পরিবর্তনটা আসলে ব্যাপার হচ্ছে, যারা বড় বড় স্টেক হোল্ডার, বড় বড় লোন নিয়েছে, তাদের ভিতরে তো মানসিকতার পরিবর্তন আনতে হবে। মানে আজকে আমি এক ভদ্রলোকের সাথে বসলাম, তার অনেক বড় লোন, ওনাকে বললাম যে ভাই, আপনার যে এরা কী করেছে, ব্যাংকের থেকে টাকা নিয়েছে, ফ্যাক্টরি 2-3টা করেছে, কিন্তু আপনার তারপরে তারা ওই জমি কিনছে, বিল্ডিং করছে, বিশাল বিশাল গাড়ি করছে, অন্য খাতে খরচে, আনপ্রোডাক্টিভ, ওখান থেকে কোনো ইনকাম আসে না। আমি মনে বুঝলাম, আপনার কাছে এরকম মিনিমাম 200-300 কোটি টাকার প্রপার্টি আছে, আপনি 50% ডিসপোজ করেন, আপনি ফ্রি হন। আপনাকে এই যে আমরা ডাকছি, আপনার মেন্টাল একটা টর্চার আপনার প্রতি, আপনি কেন ওই টর্চার নিয়ে ঘুমাবেন? তাদেরকে আসলে এই সমস্ত পার্টিদেরকে একটু ব্রেন ওয়াশ মানে করতে হবে। এরা হচ্ছে কি, এতদিন টাকা নিতে নিতে বদার করতো না, কেয়ার করতো না, মানে এটা দিতে হবে না, বাট আলটিমেটলি সংস্কৃতি তো আমরা তৈরি হয়েছিল, আলটিমেটলি তাকে দিতে হবে। এবং দিতে হলে কি হবে, তার অ্যাবসেন্সে তার ছেলে মেয়ে বোর প্রতি পড়বে, তার সমস্ত প্রপার্টি গভর্নমেন্ট ব্যাংক সেল করা আরম্ভ করবে, তখন সে নুইসেন্সে পড়ে যাবে। এই সংস্কৃতিটা থেকে তাদেরকে সরিয়ে আনতে হবে, এই জিনিসটা তাদের ভিতরে ঢুকাইতে হবে। না, আপনি বলছিলেন যে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা ঢুকাইতে হবে তাদের, কিন্তু শুধু কি ব্রেন ওয়াশে হবে? আপনারা কি কঠোর অবস্থানে যাবেন না? অবশ্যই আপনার কঠোর অবস্থানে যাতে এখনই চলে যান, তাইলে তো আপনার হলো না। আপনি আগে প্রথমে তাকে চেষ্টা করেন 1 দিন, 2 দিন, 2 মাস, 3 মাস, এরপর যখন দেখবেন যে আপনি তার কোনো চৈতন্য ফিরে নাই, তার কোনো চেতনা নাই, তখন ইউ হ্যাভ টু গো ফর লিগ্যাল অ্যাকশন, মানে স্ট্রং অ্যাকশন, হার্ড অ্যাকশনে। বাট তার আগে তাকে কি বোঝানো দরকার না? এটা মানুষ ভুল করতেই পারে। আর ইজি পথ পেয়ে গেছে, ইজি পথ আপনি করে ফেলছেন, এখন ইজি পথটা যে বন্ধ হয়ে গেছে, এখন তাকে কি করতে হবে? এখন তাকে করতে গেলে এইগুলি যদি সমাধান করে একটা মানে তার ইনস্টলমেন্টটা, লোনটাকে ছোটো করে নিয়ে আসে, সে সুস্থ হয়ে আসবে, তাকে এটা বুঝতে হবে।
এরা তো আগে তো দিন ফিল করে নাই, বুঝেই নেই, বুঝছেন না? এটাই আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এখন ব্যাংকটি নিয়ে আপনাদের আগামীর পরিকল্পনাটা আসলে কি? আমাদের যে প্রবলেম ছিল আল্লাহর রহমতে আমরা কাটিয়ে উঠছি। এখন আমরা বড় স্কেলার লোনে যাব না, 100-200 লোনে যাব না। এখন আমরা প্রান্তিক পর্যায়ে লোন দিব, ছোট ছোট লোন দিব, 50,000, 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 15 লাখ, মানে খুব স্ক্রুটিনি করে লোন দিব। এই সমস্ত গ্রাহকরা কিন্তু খুব ভালো, তাদের মধ্যে ঋণ খেলাপি কম আর খুবই ঝুঁকিটা ভালো, কম। খুবই 90% প্লাস 95% আপনার রেয়ার কেসে তারা প্রবলেম হয়। আদার দেন তাদের আপনি দেখেন সব ব্যাংকে ছোট ছোট ঋণ গ্রহীতাদের কোনো ইয়ে নেই, প্রবলেম নাই। তারা হয়তো একটু প্রবলেমে পড়লো, 2-3-4 মাস পরে কাটায় ওঠে, কেটে উঠতেই পারে। বড় বড়রা অভ্যাস হয়ে গেছি, তারা মনে করে এই যে আমার টাকা, বুঝছেন না? ওই জন্য তাদের প্রবলেম, তারা টাকা নিলে আর দিতে চায় না। বাট ছোটরা মানে ভয়ে থাকে, তার কেস হবে, তাকে পুলিশে ধরবে, আত্মসম্মানের প্রশ্ন ওদের কাছে অনেক বেশি। দেশের যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, সেক্ষেত্রে সেটার কোনো ইম্প্যাক্ট আসলে ব্যাংকগুলোতে এখন আছে কিনা, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে যে একটা আনসার্টেনিটি কাজ করছে সেটা নিয়ে। তারপর অনেক সময় বলা যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে চাহিদা মতো তাদের টাকাও তুলতে পারছে না, কিংবা মূল্যস্ফীতির যে ইম্প্যাক্ট, এগুলো সার্বিক যে সূচকগুলোর যে অবস্থা, সেগুলো ব্যাংক খাতের উপর আসলে কতটা প্রভাব ফেলছে? ব্যাংকগুলি টাকা তুলতে পারে না, এই জিনিসটা আসলে ভুল প্রোপাগান্ডা, মিস ইন্টারপ্রেশন চলতেছে বিভিন্ন জায়গায়। সব ব্যাংকই মোটামুটি ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা দিচ্ছে। এখন ওই যে মনে করেন, আপনার মনে করেন একটা ব্যাংকে, এক্সিম ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, ইসলাম ব্যাংকে আপনার 50 লাখ, 2 কোটি, 5 কোটি টাকা এফডি আছে। এখন আপনি যদি টাকাটা 50% তুলতে যান, তখন আপনাকে তো ভাই এত টাকা নিয়েন না, আপনার প্রয়োজন 50,000, 1 লাখ, এইটুক নেন, থাকুক না, আপনার অসুবিধা নেই। আপনি আবার 15 দিন পরে 1 লাখ, 2 লাখ নেন। কিন্তু আপনি যখন 50,000 একবার তুলতে যান, তাহলে ব্যাংকটা একটু প্রবলেমে পড়বেই, এতটুকু। বাট ব্যবসায়ীদের ক্ষেত্রে, যারা আমাদের ব্যাংকে কোনো গার্মেন্টস এক্সপোর্টার, অল এনি এক্সপোর্টার, কোনো রকমের কোনো 1 সেকেন্ডও দেরি হয় না তার পেমেন্টের জন্য। তারপর আপনি যেটা বলছেন যে ব্যাংকে আসলে নগদ টাকা সংকট যতটা, তার চেয়ে আসলে বেশিভাবে উপস্থাপন করা হচ্ছে। রাইট, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেন এটা মনে হচ্ছে আপনার? আমি তো আমার ব্যাংকের মধ্যে দেখতেছি যে আমি দিতে পারতেছি। আবার অন্য ব্যাংকের যা এক্সপোর্টার আছে, আমার তো বন্ধু বান্ধব, আমার তো গার্মেন্টস আছে, এই ট্রেডের লোক, অন্য ব্যাংকও দেখি ওরা দিচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা ওই যে যারা ডিপোজিটার, ওরা যখন তুলতে যায় তখন এটা প্রোপাগান্ডা হয়ে যায়। নাকি বিষয়টা এরকম যে এই প্রোপাগান্ডার ইম্প্যাক্টের কারণে মানুষ হুজুগে টাকা উত্তোলন করছে, এরকম কিছু আপনি বলতে চাচ্ছেন? ওই প্রোপাগান্ডার কারণে মানুষের ভিতরে আপনার থেকে উনি, ওনার থেকে উনি, ওনার থেকে উনি, এই ধরনের একটা গ্রামের একটা ব্রাঞ্চ, সেখান থেকে যদি 10 জন মানুষ জানে, 10 জন মানুষ থেকে কিন্তু সবাই এখানে কিন্তু দে আর ভেরি মাচ ক্লোজ অ্যান্ড রিলেটিভ। তাদের থেকে কিন্তু 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে অলমোস্ট 200 লোক জানে, তখন তাদের মধ্যে একটা ইয়ে হয়, মানে ইম্প্যাক্ট তৈরি করে। আর এই যে ব্যাঙ্কগুলি একটু প্রবলেম বসে, যে ব্যাঙ্কগুলি থেকে বেশি টাকা এইভাবে চলে গেছে, কিছু মনে করেন না, আমি কাউকে আপনাদেরকে তো সব করি না, জি জি জি, অবশ্যই। আপনারা না, আমাদেরও সমালোচনা করেন, অসুবিধা নেই। আপনারা কিছু ওই যে আমাদের রিপোর্টিং ইউটিউব এগুলি করাতে হয়েছে কি, মানুষের কাছে ছড়িয়ে গেছে এটা। মানুষ তখন ইউটিউব ঘরে বসে বসে দেখতে পারে, মহিলারাও দেখতে পারে, পুরুষও দেখতে পারে, মহিলারা এখন ইউটিউব জানে। তো সো এইটার থেকে মানুষের ভিতরে একটু বেশি প্রোপাগান্ডা হয়ে গেছে। এই জিনিসটা যদি না হইতো, আমরা যদি সবসময় সব কিছুকে ইতিবাচক নেই করি, তাইলে কিন্তু এই জিনিসগুলি হবে না। একটা প্রবলেম হয়ে গেলে সেটাকে কিন্তু সলভ করার জন্য আপনি একজন শিক্ষিত লোক, আপনার যেমন নৈতিক দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। একটা প্রবলেম, মানুষ একটা অসুস্থ রোগী, তাকে আপনি নিশ্চয়ই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে আপনি ওখানে ফেলে চলে যাবেন না, আপনি তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছাবেন, তার মানে আপনি তাকে একটু হেল্প করলেন। একটা জিনিস অসুস্থ হয়ে গেলে তাকে আপনি একটু হেল্প করা উচিত, কিন্তু না করে আমরা করি, আমরা সবাই এইটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, এইটা করে আমাদের ব্যাংক জগৎটাকে একটু প্রবলেমে ফেলে দিয়েছে। জি, আসলে ব্যাংকিং খাতে বিগত সময়ে যে অনাস্থাটা তৈরি হয়েছে, সেটারই আসলে প্রভাব আসলে এখন পর্যন্ত বহমান আছে। কিংবা তবে এটা কিন্তু আপনারা নেক্সট 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোনো জায়গায় থাকবে না, আমি বিশ্বাস করি। কারণ অন্য ব্যাংকের চেয়ারম্যান এমডির সাথে আমার একটু হালকা পাতলা কথা হয়, তাতে বললাম এভরিবডি ইজ ওভারকামিং। আচ্ছা, তার মানে ব্যাংক খাতের দুর্বস্থা থেকে আমরা খুব সহজেই উত্তরণ, ইনশাল্লাহ,
করছে। এটা কতদিন সময় লাগতে পারে কেউ 4 মানে মাস, আপনার অভিজ্ঞতা থেকে? আমি মনে করেন আমার তো আল্লাহর মধ্যে জানুয়ারি মাস থেকে আমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। অন্য ইসলামী ব্যাংক অনেক ওভারকাম করে আসছে। আমরা কয়েকটা ব্যাংক মনে করেন আগামী 3-4 মাসের মধ্যে তাদের প্রবলেম চলবে, কারো হয়তো 6 মাস 8 মাস 1 বছর লাগতে পারে। যে আমি আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাই, আপনি যেটি বলছেন যে এক্সিম ব্যাংক তার আগের অবস্থা থেকে অনেকখানি উত্তরণ করেছে এবং আপনারা এখন ভেরি মাচ কনফিডেন্ট। তো আপনি যদি একটু সূচকগুলোর কথা যদি একটু বলতেন যে এখন আমানত কিংবা খেলাপি ঋণের হার কিংবা এখন লোন ডিসবার্সমেন্ট কি পর্যায়ে আছে, যদিও সংখ্যাটা এই মুহূর্তে যদি আপনি নাও বলতে পারেন একটা ধারণা যদি একটু দিতেন। আমরা এখন কাউকে লোন দিচ্ছি না আপাতত, আমরা হয়তো জানুয়ারি থেকে চালু করবো আবার লোন, বাট আমরা ছোট ছোট এলসি করা আরম্ভ করেছি, কমার্শিয়াল ওটা চালু হয়ে গেছে। আপনার খেলাপি ঋণটা ওনারা সবার সাথে আমরা ব্যান্ড টু ব্যান্ড কথা বলছি, এমডি সাহেব ডিএমডি সাহেব, আমি নিজেও কথা বলি। ওনারা যার 10 কোটি দেওয়া দরকার সে হয়তো 3 কোটি দিচ্ছে, কার 15 কোটি দেওয়া দরকার সে 7 কোটি দিচ্ছে কিন্তু। বাট তারাও তো একসময় টাকা নিচ্ছিল, এমনভাবে ইনভেস্ট করছে, এখন ওখান থেকে তো টাকা আসতেছে না। আবার কেউ দেশের বাইরে অনেকগুলি পরিবেশ পরিস্থিতির কারণে তারাও পুরোটা করতে, বাট তাদের পেতে কিন্তু ওই সচেতনতা আসছে যে না, উই হ্যাভ টু পে অ্যান্ড আই হ্যাভ টু পে, এবং যতটুকু পারে তারা কিন্তু মানে এগিয়ে আসছে। এটা মানে মানসিকতার মানসিকতার পরিবর্তন পরিবর্তন হচ্ছে। এটা ওই জন্য বললাম যে হয়তো কারো 6 মাস লাগবে, কারো 1 বছর লাগবে। আমি আরেকটি বিষয়ে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা মাঝখানে দেখলাম যে এই বছরের মার্চের দিকে আমরা দেখলাম যে এক্সিম ব্যাংক আর একটি ব্যাংকের সঙ্গে মার্জ হতে যাচ্ছে। মানে আপনারা সবল ব্যাংক, আপনারা একটা দুর্বল ব্যাংকে টেনে তোলার দায়িত্ব নিচ্ছেন। তো এখন এক্সিম ব্যাংক কি সেই জায়গা থেকে এখন সরে আসছে কিনা কিংবা কি চিন্তা ভাবনা করছে, এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছ থেকে একটু নেব, তবে তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি এক্সিম ব্যাংকের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম স্বপন। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে এক্সিম ব্যাংক একটি সবল ব্যাংক এবং সবল ব্যাংক হিসেবে সে আরেকটি ব্যাংককে টেনে তোলার দায়িত্ব নিয়েছে বলতে হবে, কারণ ওই সময় নিয়েছিল, নিতে চাচ্ছিল, বা আমরা যেটি দেখেছি এবছরের মার্চের দিকে। তো আসলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনারা কি ওই জায়গাতে আপনারা কি আছেন, নাকি কিছুটা বদলে গেছেন, নাকি এই মার্জার নিয়ে আপনারা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন? বিষয়টা আসলে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক কঠিন এবং বড় প্রশ্ন করেছেন। সেটা হলো যখন তখনকার সময় গভর্নর সাহেব ওনারা কি চিন্তা ভাবনা করে বলছে আমি জানি না, আমার আগের চেয়ারম্যানকে নাকি রিকোয়েস্ট করেছে, চেয়ারম্যান সাহেব বোর্ডে একটা উপস্থাপন করলো। তখন শুনলাম যে 5,000 কোটি টাকা তাদের ডিপোজিট, 4,000 কোটি টাকা তাদের মানে ক্লাসিফাইড প্রবলেম। তো বাংলাদেশ ব্যাংক বলেছে তারা একটা মানে অ্যাসেট কমিটি অর সামথিং করে ওই 4,000 কোটিটা তারা নিয়ে যাবে ওইখানে। ওই 4,000 কোটি এক্সিম ব্যাংকের ইয়েতে আসবে না, মানে মানে এক্সিম ব্যাংকের ভাগে আসবে না, হিসাবে আসবে না। 1,000 কোটিটা যেটা চলতেছে রানিং, সেইটা নিয়ে এক্সিম ব্যাংক 700টি আর 71টা ব্রাঞ্চ নিয়ে ওখানে সামথিং মেবি 1,000 খানিক স্টাফ তাদেরকে নিয়ে থাকবে, বাট এমডি ডিএমডি এডিশনাল এমডি থাকলে ওরা রিজাইন করবে। বাকি অফিসারদেরকে 1 কি 2 বছরের মধ্যে বিদায় করা যাবে না যদি কোনো প্রবলেম না থাকে, এরপরে করা যাবে যদি সে ভালো না হয়। ভালো কথা। এখন পরে দিয়ে দেখলাম যে না, তাদের অ্যাকচুয়ালি ওই ব্যাংকের এমডি সাহেব আমার অফিসে আসছিল, আমার নিজের অফিসে এসে আমার বললো যে স্যার আপনারা কি এটা নিবেন? আমি কিন্তু আপনাদের টোটালটা জানলাম। বললো যে আমার 6,000 কোটি টাকা ডিপোজিট, 5,000 কোটি টাকা আমার ক্লাসিফাইড। আগে শুনলাম 5,000 আর 4,000, এখন শুনি 6,000 আর 5,000। তার মানে এতদিনে আরও কিছু বাড়ছে হয়তো বা। তো এটাকে আবার বাড়বে কিনা আই ডোন্ট নো। তা আমি বললাম যে দেখেন, আমরা নিজেরাই এখন একটু প্রবলেমে আছি, এটা আরও 2 মাস আগের কথা। তা আমি আগামী 6 মাসও আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না। 1 বছর পরে আমি হয়তো আপনাদেরকে বলতে পারবো কিনা জানি না।
তবে আমি আগে আমার এক্সিম ব্যাংকটাকে সবচেয়ে সুস্থ একটা ব্যাংক করে, আগের মতো যেমন 2005-06 সালে যেমন এটা 5-6টা ব্যাংকের মধ্যে একটা ছিল, সেই পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। আমি এটা ওনাকে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নর সাহেবের সাথে মিটিং করার পরে সিঁড়িতে আমার ধরলো আপনাদের সাংবাদিক কিছু, আমি বললাম যে ভাই এটা এখনো কিছু বলতে পারবো না, অ্যাটলিস্ট আমি আগে সম্পূর্ণ সুস্থ হই, সুস্থ মানে যাতা সুস্থ না, একদম সম্পূর্ণ সুস্থ, তারপরে আমি বলতে, এর আগে কিছুই বলতে পারবো না। এটা খুবই ন্যাচারাল জিনিস। আমি একটু অসুস্থ, নিজেই এখনও 100% সুস্থ হই নেই। আমি 100% সুস্থ বলতে বুঝাবো যখন আমি কেউ 5 কোটি টাকা আজকে তুলতে চায়, 10 কোটি টাকা জমা রাখবে, সেটাকে আমি বলবো সুস্থ, বুঝছেন না? তার মানে আপনারা যখন নিজেরাই পরিপূর্ণ সবল হয়ে দাঁড়াবেন। রাইট। এর আগে কি কারো করা উচিত? কারোই তো করা উচিত না, তাই না? আমি নিজে অসুস্থ থাকা অবস্থা আর একটা অসুস্থ রুগীকে টানতে পারবো? না, কিন্তু যখন আপনার দায়িত্বটা নিতে চেয়েছিলেন তখন তো আপনারা সবল ছিলেন বলে তৎকালীন চেয়ারম্যান দাবি করেছিলেন। আমি কিন্তু তখন বোর্ডে, আপনি আমাদের এমনি সাহেবের সাথে আলাপ বলে জানবেন, আমি তখন বোর্ডে বলেছি যদি এই 4,000 কোটি ক্লাসিফাইড লোন যদি এক্সিম ব্যাংকে টানতে না হয় তাহলে আমি রাজি আছি, নতুবা আমি রাজি নাই। কিন্তু আমি কিন্তু আরেকজনের বোঝা নিতে যাব, আমি তখনই বলেছিলাম। তো আমাকে চেয়ারম্যান সাহেব এমনি সাহেব বললো না, ওটা ওনারা নিয়ে নেবে, একটা ম্যানেজমেন্ট করে কমিটি করে বাংলাদেশ ব্যাংক ওটা নিয়ে যাবে, আমরা শুধু এই যে যেটা ভালো লোন আছে সেটা সহ অফিসার রেজিস্টার। তো আমরা চিন্তা করলাম যে 70-72টা ব্রাঞ্চ করতেও তো প্রচুর সময় লাগে একসাথে, তাহলে আমাদের ব্রাঞ্চের সংখ্যা বাড়বে, আর 1,000 কোটি টাকা উই ক্যান হ্যান্ডেল। তার মানে আমরা বলতে পারি যে মার্জ হওয়ার বিষয়টি অনেকখানি অনিশ্চিত। 80% অ্যাবাভ। আচ্ছা, তার মানে সম্পূর্ণ আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন আর কি, মানে ওই অবস্থান থেকে। আমরা অবস্থান অনেক ঘুরে দাঁড়াচ্ছি এবং দাঁড়াচ্ছি, প্রতিদিনই আমাদের ডেভেলপমেন্ট ইজ ভেরি গুড। জি, আচ্ছা, এবার একটু প্রশ্ন করি সার্বিক ব্যাংক খাতের একটু বিষয় নিয়ে। সেটি হচ্ছে এই যে আমরা দেখছি যে ব্যাংক খাতের যে অনাস্থা, আপনি যদিও বলছেন যে এই অনাস্থা ধীরে ধীরে কেটে যাবে, আসলে এই অনাস্থার মূল কারণগুলো কি আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কি মনে হচ্ছে? যদি আপনার পেছন ফিরে তাকান আর কি, বিগত সময়ে যে দুরবস্থাটা তৈরি হয়েছে, এখন পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা যদি, আমরা যে কথাটা বলি সব সময় যে পেছন ফিরে তাকানো, আপনারা যখন পেছন ফিরে তাকান তখন আসলে কোন কোন দুর্বলতাগুলো আপনাদের মানে এখন মনে হয় যে আসলে ওগুলো আমাদের ভুল বাংলাদেশে সিদ্ধান্ত ছিল? 2010-11 সালের পরে সব ব্যবসায় হয়ে গেছে পলিটিক্যাল। পলিটিক্স এক জিনিস, ব্যবসার এক জিনিস। যখন পলিটিক্যালরা ব্যবসায়ীরা পলিটিক্সে চলে আসছে, তখন সে তার ব্যবসাও নষ্ট করছে, 1 নাম্বার। 2 নাম্বার, সে তো পলিটিক্স জানে না, কীভাবে হ্যান্ডেল করতে হবে সে জানে না। তো পলিটিক্সে এসে সে করছে কি বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা নিচ্ছে গভর্নমেন্ট থেকে, সেই জন্য তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত, দেশের সার্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, নিজের ব্যবসাকেও ক্ষতিগ্রস্ত করছে, সর্বকি সব কিছুকে তারা ক্ষতিগ্রস্ত করে ফেলছে। ব্যবসায়ী পলিটিক্যাল লোক। তো পলিটিক্যাল লোক যখন ব্যবসায় যাবে তখন সে কিন্তু খুব একটা ভালো করতে পারে না। আবার ব্যবসায়ী লোক যখন পলিটিক্সে আসবে তখন কিন্তু সেও খুব একটা ভালো করতে পারে না। আমাদের দেশে এই অবস্থা হয়ে গেছে, যার জন্য মানুষের এই অর্থনৈতিক অবস্থা এই জায়গায় চলে আসছে। এখন দেখবেন সামনের দিকে এই ব্যবসায়ীটা এখন আর এত পলিটিক্সে যাবে না, সামনের দিকে আমার মনে হয় আর কি। আপনি যেটি বললেন যে ব্যবসায়ীরা আসলে পলিটিক্যাল বেশি মাত্রায় হয়ে যাচ্ছিল বা হয়ে গেছিল, এই কারণে এই পরিস্থিতি। কিন্তু আমরা তো দেখছি যে ব্যাংকাররা, ব্যাংক মালিকরাও তো পলিটিক্যাল হয়ে গেছিল, মোর ব্যাংক পলিটিক্যাল। মালিক তো ব্যবসায়ী, সব ব্যাংক মালিক তো কেউ চাকরিজীবী না। অল ব্যাংক মালিক তো ডাইরেক্টর বা চেয়ারম্যান সবাই তো ব্যবসায়ী। তাহলে ও তো ব্যবসায়ী না? ওরা তো ব্যবসায়ী। আপনি কোন একটা ব্যাংকের ডাইরেক্টর দেখবেন কোথাও চাকরি করে, সে তো কারো একটু ছোটো ব্যবসা, কারো অনেক বড় ব্যবসা। আপনি সবগুলি ব্যাংকে দেখেন, আপনি A to Z ব্যাংকে দেখেন, সব ব্যাংকে কিন্তু আপনার সবাই ব্যবসায়ী এবং ভালো ভালো ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। ওনারা চলে গেছে পলিটিক্সে, তাহলে পলিটিক্স করবে না ব্যবসা করবে। তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে ব্যাংক খাতের দুর্বস্থা দূর করার ক্ষেত্রে সর্বপ্রথম আসলে কোন জায়গাটিতে হাত দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? বাড়ির কর্তা বাবা যদি অনেস্ট থাকে, সিনসিয়ার থাকে, পাঞ্চুয়াল থাকে, ছেলে মেয়ে ওয়াইফ কি করতেছে খবর রাখে, তাহলে কিন্তু ওই ফ্যামিলিটা ওই খুব ভালো চলে। তুই একটা জায়গায় হাতে একটু পড়লেন থাকে, বাট ভালো চলে। আমাদের দেশের মূল আপনার যে আজকের বলেন প্রাইম মিনিস্টার অর প্রণব দত্ত, মানে প্রধান উপদেষ্টা বলেন আজকে, অথবা প্রাইম মিনিস্টার বলেন, প্লাস বিভিন্ন সরকারি অফিসের বড় বড় আমলা যারা, বিভিন্ন উপদেষ্টারা, এনাদের
মানে যে নীতি নির্ধারণী যদি খুব, এনারা তো অনেক জ্ঞানী মানুষ, ওনাদের নীতি নির্ধারণ করাটা কিন্তু ওনাদের জন্য খুব কঠিন কিছু না। ওনারা যদি এদের দিকে না তাকায়, ব্যবসায়ীদের দিকে এদের না তাকায়, যদি সুস্থ একটা করতে, ভুল হতে পারে দু চারটা। আপনি একটা কাজ করতে গেলে আপনি এখান থেকে হেঁটে যাওয়ার সময় দু একটা হোঁচট খেতে পারেন। আপনি তো 100 কদমে 100টা হোঁচট খাবেন না, আপনি 2টা খাবেন। তো ওদের দুই একটা ভুল হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট ওনারা যদি নীতি নির্ধারণটা ঠিক করতে পারেন তাহলে সবাই ঠিকমতো চলতে বাধ্য। প্রশাসনের সবটা জায়গার মধ্যে প্রবলেম যদি যেভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছিল, সেই জায়গার থেকে যে আপনি উঠে আসতে পারে, নীতি নির্ধারকরা ওইভাবে ডিসিশন তৈরি করতে পারে, নিয়ম কানুন তৈরি করতে, তাহলে সবাই সব ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপারই না এটা। আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ প্রশ্ন, সার্বিকভাবে দেশের ব্যাংক খাত, দেশের অর্থনীতি এবং আপনাদের এক্সিম ব্যাংক সম্পর্কে আপনার আর কিছু বলার আছে কিনা বা কি বলবেন? এক্সিম ব্যাংক আজকে 25 বছর পার হয়ে গেল। আমরা মানুষের প্রান্তিক পর্যায়ে মানুষের দ্বার যাব। আমরা এখন ছোট ছোট লোন বেশি চালু করব। আমরা কিছু কিছু যারা মাত্র পাশ করে আসছে এদেরকেও আমরা লোন দিব। ওদের কোলাটাল নাই, কিন্তু লোন দিব কত, 2-4 লাখ 5 লাখ। কিন্তু তাকে লোন দিতে গেলে তার একটা রেফারেন্স লাগবে। সেই রেফারেন্সটা আমাদেরকে যদি বলে যে আমি মানে দায়িত্ব নিলাম, গ্যারান্টি দিলাম, তোমাকে 5 লাখ টাকা লোন দেন, আমরা দিব। এটা কি উইদাউট জামানত? উইদাউট জামানত, শুধু রেফারেন্সটা থাকবে? রেফারেন্সটা উনি গ্যারান্টি দিতে হবে। আমি যেমন আমার ভাইয়ের ছেলের জন্য আমি গ্যারান্টি দিতে পারি না, আমি আমার বোনের ছেলের জন্য গ্যারান্টি দিতে পারি না। আমার গ্যারান্টি না 5 লাখ, আমি তো 5 কোটি টাকা 10 কোটি টাকা 50 কোটি টাকা দিচ্ছি না। আমি এটা এমডি সাহেবদের সাথে কথা বলেছি, ছোট ছোট লোক, বাট তার একটা ভালো রেফারেন্স থাকতে হবে, খুব স্ট্রং একটা রেফারেন্স যদি গ্যারান্টিতে আমরা দিব। এটা কি আপনারা জুলাই বিপ্লবের থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্রদেরকে এই ইয়ের দিকে আনছেন কিনা? জুলাই বিপ্লব না, এটা আসলে আমার মানসিকতা, বুঝছেন না? তাহলে আমরা কোথায় সরকার সাহেব একবার আপনার সেই বহু আগে আমরা যখন স্টুডেন্ট, সেই 80 দশকের দিকে কী করলো, বিকল্প চালু করলো। কোনো কোলোটা নাই, কিছু নেই, ওদের বাস দিল, বিভিন্ন খামার দিল, বিকল্প। কিন্তু আমরা এগুলো মেনটেন করিনি। আমরা খুব অল্পতেই বড় হইতে চাই, বুঝছেন? আমার অফিসেও মনে করেন একটা মার্চেন্ডাইজের কাজ করে, ও চিন্তা করে কি, স্যারে এত টাকা বানাইছে তো আমারই দিয়েই বানাইছে, ওর ধারণা হলো এটা, আর তোর জায়গায় তুমি আরেকজন রাখতে পারি, তাই না? তার মানে গতানুগতিক ব্যাংকের বাইরে আপনারা একটু যাত্রা করতে চান? চেষ্টা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি যে এক্সিম ব্যাংক তার আগের সুনাম সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখেই তার আগামীর যাত্রাটা আরও শুভ হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।